গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের যে সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় নদী রয়েছে, সেই নদী থেকে কিন্তু আমরা আজকের আমাদের আলোচ্য বিষয়। তাহলে তোমাদের তো মনে হতেই পারে, বা তোমরা কম বেশি কিন্তু সকলেই নদী দেখেছো, দেখেছো তো? তাহলে তোমাদের মনে হতে পারে, এই যে নদীর এত জল, সেটি কোথা থেকে আসে? মনে হতেই পারে। আবার এটাও মনে হতে পারে, নদীর যে জল কোন দিকে প্রবাহিত হচ্ছে, উত্তর দিক নাকি দক্ষিণ দিক, নাকি পূর্ব দিক নাকি পশ্চিম দিক। মনে হতেই পারবে। আবার এটাও মনে হতে পারে যে নদী কিন্তু যে জলরাশি ভূমির ঢাল অনুসারে প্রবহমান হয়, তাই না? আমাদের ভারতের ক্ষেত্রেই দেখবে, কিছু নদী রয়েছে উত্তর বাহিনী, কিছু নদী আবার রয়েছে দক্ষিণ বাহিনী, পশ্চিম বাহিনী, তাই তো? তাহলে নদী কিন্তু ভূমির ঢাল অনুসারে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির উঁচু ভাগ থেকে নিচের দিকে নেমে আসে। এক কথায়, যে স্বাভাবিক প্রবহমান জলধারা, সেই জলধারা কিন্তু উৎস থেকে, অর্থাৎ নদীর যেখানে সৃষ্টি হয় সেখান থেকে কিন্তু ধীরে ধীরে নিচের দিকে, অর্থাৎ ভূমির ঢাল অনুসারে সে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নেমে আসে। এবং এই যে এত জলরাশি, এটা কিভাবে সৃষ্টি হচ্ছে উচ্চভূমিতে, তোমাদের মনে হতেই পারে। দেখো, এই উচ্চভূমিতে কিন্তু বরফের জল বা বৃষ্টির জল পড়েই কিন্তু এই নদীর জল বাহিত হয়। তাহলে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব নদী, সেখান থেকে কিন্তু আমাদের কয়েকটি বৈশিষ্ট্য আমরা এইটুকু আলোচনার মধ্যে বুঝতে পারি, তাই তো? কি কি? নদী হলো কিন্তু স্বাভাবিক প্রবহমান একটি জলধারা। তাহলে এক নম্বর কি? নদী হলো স্বাভাবিক প্রবহমান জলধারা। দু নম্বর কি হতে পারে? নদী উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল থেকেই কিন্তু সৃষ্টি হয়। বেশিরভাগ নদী কিন্তু স্টুডেন্ট পার্বত্য অঞ্চল বা কোনো উঁচু ভূমিভাগ থেকেই সৃষ্টি হয়। নদী উচ্চভূমি থেকে নিম্নভূমির দিকে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রভাবিত হয়। এটি ৩ নম্বর বৈশিষ্ট্য হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে নদীর জলের উৎস বৃষ্টিপাত বা বরফ গলা জল, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম। এরপরে এই যে নদীর সৃষ্টি হচ্ছে কোথায়? নদী কোনো হ্রদ, জলাশয়, সাগর বা মহাসাগরে কিন্তু এসে পতিত হচ্ছে। ঠিক আছে, সৃষ্টি হচ্ছে কোথায়? ভেরি গুড, এই তো। তাহলে নদী কিন্তু কোনো পাহাড় পর্বত বা উঁচু ভূমিতে সৃষ্টি হয়ে এই হ্রদ, কোনো জলাশয় বা কোনো সাগর, মহাসাগরে এসে পতিত হচ্ছে, তাই তো? আজকের আমাদের আলোচ্য বিষয় নদী। এখানে আমরা কি কি জানবো জানো স্টুডেন্ট? এখানে কিন্তু আমরা জানবো নদী কাকে বলে, নদী কি কি কাজ করে, জলবিভাজিকা কাকে বলে, আহ, নদী অববাহিকা, নদী উপত্যকা, আন্তর্জাতিক নদী, অন্তর্বাহিনী নদী, এই যে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয় নদী। তাহলে স্টুডেন্ট, আমরা প্রথমে জানলাম নদীর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে, তাই তো? তাহলে এবার আমরা চলো দেখে ফেলি নদী কাকে বলে। নদী, দেখো স্টুডেন্ট, পার্বত্য অঞ্চলে বিভিন্ন দিক থেকে যে প্রবাহিত ছোট ছোট জলধারাগুলো রয়েছে, সেই জলধারাগুলো পরস্পরের সাথে মিলিত হচ্ছে এবং ভূমির ঢাল অনুসারে উঁচু থেকে নিচের স্থানের দিকে বয়ে চলছে। এভাবেই কিন্তু নদীর সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা নদীর যখন বৈশিষ্ট্য পড়েছিলাম, তখন দেখেছিলাম যে নদী কিন্তু উচ্চভূমি থেকে ধীরে ধীরে নিচের দিকে ভূমির ঢাল অনুসারে নেমে আসে। কিন্তু যখন নদীর সৃষ্টি হচ্ছে, তখন এত জলরাশি এটা কিভাবে আসছে? ছোট ছোট যে জলধারাগুলো রয়েছে পর্বতের উপরে, সেগুলো একত্রিত হয়ে ভূমির ঢাল অনুসারে কিন্তু নেমে এসে নদীর সৃষ্টি করছে। আমাদের এই যে ভারতবর্ষ দেশ, এই ভারতবর্ষ কিন্তু নদীমাতৃক একটি দেশ। আমাদের সাথে এই নদীর কিন্তু একটা আত্মসম্পর্ক রয়েছে। তোমরা কিন্তু প্রায় সকলেই নদী দেখেছো, দেখেছো তো নদী সকলে? তাহলে নদীতে অনেকে ঘুরতে যায়, অনেকে তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু নদীর মাধ্যমে। নদীতে মাছ ধরে, তা সেই মাছটাকে বাজারে বিক্রি করে তাদের যে জীবন বা জীবিকা, সেটা কিন্তু তারা নির্বাহ করে, তাই না? সেই সভ্যতার জন্ম লগ্ন থেকেই কিন্তু নদীকে কেন্দ্র করেই সভ্যতার পত্তন ঘটেছিল। আর নদীকে কেন্দ্র করেই কিন্তু মানুষ ও তার বসতি স্থাপন শুরু করেছিল, এবং নতুন যে পথের দিশা, সেটা কিন্তু মানুষ খুঁজে পেয়েছিল। এরকম ভাবে নদীর তীরে কিন্তু প্রথম যে বসতি গড়ে উঠেছিল, সেই বসতি স্থাপন করেছিল আফ্রিকার হাড্ডার অঞ্চলের মানব জাতি। তাছাড়া আমরা সকলেই জানি, এই নদীকে কেন্দ্র করেই কিন্তু ব্যবসা বাণিজ্য,
জনবসতি স্থাপন, কৃষিকাজ, শিল্পক্ষেত্র, যোগাযোগ ব্যবস্থা, সব দিক থেকেই কিন্তু নদী আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই তো? তাহলে তোমরা আমাকে বলো যে এমন দুটি সভ্যতার নাম, প্রাচীন সভ্যতার নাম, যে দুটি সভ্যতা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ভেরি গুড। হরপ্পা সভ্যতা আর মহেঞ্জোদারো সভ্যতা, তাই তো? আচ্ছা বলো তো, এই যে দুটি সভ্যতা তোমরা নাম বললে, এই সভ্যতা দুটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সিন্ধু নদীর তীরে, তাই না? সিন্ধু নদীর তীরেই কিন্তু হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতা একসময় গড়ে উঠেছিল, যে সভ্যতার নিদর্শন কিন্তু সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। এছাড়া পৃথিবীর যে সব থেকে পুরনো একটি সভ্যতা রয়েছে, সেই সভ্যতার নাম কিন্তু হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। তোমরা অনেকেই নাম শুনেছো, তোমাদের ইতিহাস বইতে হয়তো তোমরা পড়েছো মেসোপটেমিয়া সভ্যতা নিয়ে, তাই তো? এই মেসোপটেমিয়া সভ্যতাও কিন্তু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সেই দুটি নদী হচ্ছে ইউফ্রিস এবং টাইগ্রিস নদী রয়েছে। সেই দুটি নদীকে কেন্দ্র করেই কিন্তু প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। আমাদের ভারতবর্ষ এবং পাকিস্তানের এই হরপ্পা মহেঞ্জোদারো সেটা কিন্তু এই অঞ্চলে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু অবস্থিত ছিল। সময়ের সাথে সাথে সেই দুটি সভ্যতা কিন্তু হারিয়ে গেছে, যার নিদর্শন কিন্তু পাওয়া গেছে ভূতত্ত্ববিদ, যারা ভূগোলবিদ আছে বা ভূতত্ত্ববিদ যারা মাটি খুঁড়ে গবেষণা করে, তাদের সাহায্য। তাহলে তোমরা বুঝতেই পারছো, নদী মানব জীবনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা দেখব নদী কোথায় সৃষ্টি হচ্ছে, আবার কোথায় এসে শেষ হচ্ছে। দেখো, নদীর উৎস। নদীর উৎস কথার অর্থ হলো নদী যেখানে সৃষ্টি হয়। নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকেই কিন্তু বলা হয় নদীর উৎস। সাধারণত পাহাড়, পর্বত বা মালভূমির মতো উঁচু কোনো জায়গায় নদীর সৃষ্টি হয় এবং ভূমির ঢাল অনুসরণ করে সেই নদী কিন্তু নেমে আসে উঁচু থেকে নিচুর দিকে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, ভারতবর্ষের প্রধান নদীর নাম কি? গঙ্গা নদী। ভেরি গুড। এই গঙ্গা নদী কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থেকে সৃষ্টি হয়েছে, কোথায় বলতে পারবে? গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে কিন্তু গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, তাই না? এবং সেখানে উৎপত্তি হওয়ার পর সেই নদী কিন্তু অনেকটা পথ অতিক্রম করে সমতল ভূমির পাহাড় থেকে সমতল ভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে এসে মিশেছে, তাই তো? এই যেখানে এসে মিশছে নদীটা, তাকে আমরা কি বলি বলতো স্টুডেন্ট? তাকে আমরা কিন্তু বলি মোহনা। তাহলে দেখো মোহনা কি? যেখানে গিয়ে নদী শেষ হয়, অর্থাৎ নদী সেই উচ্চ প্রবাহের সৃষ্টি হওয়ার পর বয়ে এসে যখন কোনো সমুদ্র, হ্রদ বা জলাশয়ে এসে পতিত হয় বা শেষ হয়, তখন তাকে আমরা কি বলবো? মোহনা। পশ্চিমবঙ্গে দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে, সেই বঙ্গোপসাগরে এসে কিন্তু গঙ্গা নদী মিলিত হয়েছে। অর্থাৎ গঙ্গা নদীর মোহনা তাহলে কোথায় স্টুডেন্ট? ভেরি গুড। গঙ্গা নদীর মোহনা কিন্তু হলো বঙ্গোপসাগর। আর যদি বলি উৎস কোথায়, উৎস হলো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, তাই তো? শুধু গঙ্গা নয়, সিন্ধু, ব্রহ্মপুত্র, এই যে নদীগুলো রয়েছে, এই নদীগুলোও কিন্তু কোনো না কোনো পর্বত বা উচ্চভূমিতেই সৃষ্টি হয়েছে। এটা তো গেল গঙ্গা নদী। ব্রহ্মপুত্র নদীও কিন্তু মোহনা এই বঙ্গোপসাগর। আর সিন্ধু নদী, যে কথাটা তোমরা একটু আগেই বললে যে সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, সেই সিন্ধু নদীর মোহনা কিন্তু আরব সাগর। ভারতবর্ষের পশ্চিম দিকে রয়েছে সিন্ধু নদী, সেই সিন্ধু নদীর তাহলে পতিতস্থল কোথায়? আরব সাগর। তাহলে তোমরা কি জানলে? নদীর একটি নির্দিষ্ট উৎস রয়েছে এবং মোহনা রয়েছে। যেখানে নদীর সৃষ্টি হচ্ছে সেখানে হচ্ছে নদীর উৎস, যেখানে শেষ হচ্ছে সেটি নদীর মোহনা। তোমরা ছবিতে দেখো, এটি হলো গঙ্গা নদীর উৎপত্তি স্থল। গঙ্গা কিন্তু গঙ্গোত্রী হিমবাহের যে গোমুখ গুহা রয়েছে, এটা কিন্তু গোমুখ গুহা। এখান থেকে এই নদীটা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পর এই নদী উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দেখো এই যে গঙ্গা নদী ধীরে ধীরে এসে এই যে বঙ্গোপসাগর রয়েছে, এই বঙ্গোপসাগরে কিন্তু নদী এসে শেষ হয়েছে, অর্থাৎ মিশে গেছে। তাহলে এটি কিন্তু গঙ্গা নদীর মোহনা।
স্টুডেন্ট, এবারে আমরা দেখব পৃথিবীর প্রধান প্রধান নদীগুলি কি কি। দেখো, এটা পৃথিবীর একটি ছবি, তোমরা দেখতেই পাচ্ছ। এই পৃথিবীতে অনেক নদী রয়েছে, অসংখ্য নদী কিন্তু জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদের মধ্যে যে নদীগুলির দৈর্ঘ্য বেশি বা আয়তন অনেকটা বড়, সেইগুলো কিন্তু হলো বিভিন্ন মহাদেশের বিভিন্ন প্রধান প্রধান নদী। প্রথমেই আসবো আমরা নীল নদ। দেখো, নীল নদের নাম তোমরা অনেকেই শুনেছো। এই নীল নদ হলো কিন্তু আহ আফ্রিকা তথা সমগ্র পৃথিবীর দীর্ঘতম নদী। আয়তনে যথেষ্ট বেশি। হুম। এবং এই নদীকে কেন্দ্র করেই কিন্তু মিশরের যে সভ্যতা, সেই মিশরীয় সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল। এই নদী না থাকলে মিশর কিন্তু মরুভূমিতে পরিণত হতো। আমরা সকলেই জানি, যদি যেখানে জল কম বা জল প্রায় নেই বললেই চলে, বৃষ্টিপাতের পরিমাণও কম, সেখানে সেই স্থান কিন্তু দিনের পর দিন মরুভূমিতে পরিণত হয়। মিশর কিন্তু যদি এই নীল নদ না থাকতো, মরুভূমিতে পরিণত হয়ে যেত। তাহলে এই নদীর মাধ্যমে জলসেচ, চাষবাস, শিল্প, ব্যবসা বাণিজ্য সবই কিন্তু হয়ে থাকে। এরপরে দেখো রয়েছে 2 নম্বর আমাজন নদী। আমাজন নদী হলো দক্ষিণ আমেরিকার প্রধান নদী। দক্ষিণ আমেরিকা যে মহাদেশটি রয়েছে, এই যে দক্ষিণ আমেরিকা, এই দক্ষিণ আমেরিকার প্রধান যে নদীটি সেটা হলো কিন্তু আমাজন নদী। তোমরা অনেকে আমাজনের জঙ্গল শুনেছো। খুব ঘন জঙ্গল কিন্তু এই আমাজনে লক্ষ্য করা যায়, যেখানে মানুষ প্রবেশ করাটাও কিন্তু খুব কষ্টকর। সেখানে অনেক হিংস্র পশু থেকে শুরু করে হিংস্র সাপ, মানুষ খেকো যে বিভিন্ন পোকামাকড়ও কিন্তু রয়েছে এই আমাজন নদীতে, যে জঙ্গল রয়েছে সেখানে। এই আমাজন নদী দক্ষিণ আমেরিকার প্রধান নদী, যার আয়তন হচ্ছে কিন্তু 6,300 কিলোমিটার। এরপরে আমরা দেখবো ইয়াংশিকিয়াং নদী। ইয়াংশিকিয়াং নদী হলো এশিয়ার দীর্ঘতম নদী। এই নদীকে আবার স্বর্ণরেণু নদীও বলা হয়, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্বর্ণরেণু পাওয়া যায়। এই ইয়াংশিকিয়াং নদী কিন্তু হিমালয় পর্বতের যে কুয়েনলুম পর্বত আর হিমালয় পর্বত রয়েছে, দুটি আলাদা আলাদা, সেই কুয়েনলুম পর্বত থেকে সৃষ্টি হয়ে কিন্তু চীনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। হুম। তাহলে ইয়াংশিকিয়াং নদী বেশিরভাগ অংশটাই কিন্তু চীনে অবস্থান করছে, যার দৈর্ঘ্য 5,530 কিলোমিটার। এই যে দেখো, ইয়াংশি নদী মহাদেশের একেবারে পূর্ব দিকে কিন্তু এই নদীটি অবস্থান করছে। এরপর মিসিসিপি নদী। মিসিসিপি নদী হলো উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদী, এবং তারই যে উপনদী মিসৌরি, এই মিসিসিপি মিসৌরি কিন্তু উত্তর আমেরিকার প্রধান নদী। এই যে রয়েছে দেখো মিসিসিপি আর মিসৌরি। এরপরে আমরা দেখব মারাডার্লিং নদী। দেখো, মারাডার্লিং নদী কিন্তু হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের দীর্ঘতম নদী। মারে আর ডার্লিং দুটি কিন্তু আলাদা নদী, এবং দুটি নদী একত্রে মিলিত হয়ে কিন্তু নাম হয়েছে মারাডার্লিং নদী। এই মারাডার্লিং নদী ওশেনিয়াতে অবস্থান করছে, এবং অস্ট্রেলিয়া যে দেশ রয়েছে, সেই অস্ট্রেলিয়া দেশের মধ্যে বেশিরভাগ অংশটাই কিন্তু প্রভাবিত হয়েছে। তাহলে তোমাদের যদি বলি আমি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি, তোমরা কি বলবে? ভেরি গুড। ওশিয়ানিয়া হলো পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, এবং আহ, দীর্ঘতম বা বৃহত্তম যে মহাদেশ যেটি হলো কিন্তু এশিয়া মহাদেশ, তাই তো? এছাড়া ইউরোপ মহাদেশ রয়েছে। এই যে ইউরোপ মহাদেশ, এই ইউরোপ মহাদেশের প্রধান নদী কিন্তু হলো আবার ভলগা নদী। তাহলে ইউরোপের দীর্ঘতম নদীর নাম ভলগা। এছাড়া দানিউব রয়েছে, টেনিসি নদী রয়েছে, এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এশিয়ার কিন্তু যে আমরা নীলনদ পড়লাম, সরি, নীলনদ আফ্রিকার, এশিয়ার যে আমরা ইয়াংসিকিয়াং নদী পড়লাম, এই ইয়াংসিকিয়াং নদী ছাড়াও আরো যে গুরুত্বপূর্ণ নদীগুলো রয়েছে সেগুলো হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদী, মেকং নদী, ইরাবতী নদী, টাইগ্রিস, ইউফ্রেটিস নদী। এই সমস্ত নদী কিন্তু এশিয়া মহাদেশে লক্ষ্য করা যায়। তাহলে পৃথিবীর প্রধান প্রধান নদী সম্পর্কে কিন্তু আমরা জানলাম, এবং কোন নদীগুলো সব থেকে দীর্ঘতম সেটাও কিন্তু জানলাম। তোমরা এখান থেকে কি মনে রাখবে? তোমরা এখান থেকে মনে রাখবে যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কিন্তু হলো নীল নদ, যেটি আফ্রিকা মহাদেশে অবস্থান করছে। ঠিক আছে স্টুডেন্ট, এবারে আমরা দেখব যে ধারণ অববাহিকা কাকে বলে এবং জলবিভাজিকা কাকে বলে। দেখো, তোমরা কি জানলে, জেনেছিলে যে পর্বতের উপরে বা কোনো উৎসতে যদি যখন নদীর সৃষ্টি হয়, তখন কিন্তু তার বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট যে জলাধারের মাধ্যমে
বয়ে এসে একটা বড় নদী তৈরি হয়। এভাবেই তো নদীর সৃষ্টি হয়। আচ্ছা, এই যে জলাধার সহ মূল নদীটি যে বিরাট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলেরকেই কিন্তু বলা হচ্ছে ধারণ অববাহিকা। তাহলে ধারণ অববাহিকা কাকে বলে স্টুডেন্ট? নদী যে জলধারা সহ মূল নদীটি যে বিরাট অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। দেখো, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা হলো কিন্তু ধারণ অববাহিকা। দেখো, বিরাট একটা অঞ্চল জুড়ে কিন্তু নদীটি প্রবাহিত হচ্ছে। এই সমগ্র অঞ্চলটাকে কিন্তু আমরা বলছি ধারণ অববাহিকা। এরপরে আমরা দেখবো জলবিভাজিকা কাকে বলে। দেখো, উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয়, সেই সময় বৃষ্টির জল কিন্তু ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়। ধরো, এটা উঁচু একটা পাহাড়, যদি এখানে বৃষ্টিটা পড়ে, ভূমির ঢাল যেদিকে সেই দিকেই কিন্তু জলটা প্রবাহিত হবে, তাই তো? ঠিক সেভাবেই কোনো পাহাড়ের চূড়ায় অংশটা বৃষ্টির জল বিভিন্ন দিকে কিন্তু ভাগ করে দেয় বা বিভাজন করে দেয়। ধরো, বৃষ্টির জলটা কোনো পর্বতের চূড়ায় পড়ছে, চূড়ায় পড়ার পর সেই জলটাকে কিন্তু পাহাড় কোনো একটা দিকে ভূমির ঢাল অনুসারে কিন্তু বিভাজন করে দিচ্ছে। তাই তাকে কি বলা হচ্ছে? জলবিভাজিকা। জলবিভাজিকা বিভিন্ন দিক থেকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট যে জলধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদীতে কিন্তু মেশে। দেখো, এটা হচ্ছে জলবিভাজিকা। এই যে এই অংশগুলো কিন্তু জলবিভাজিকা, ঠিক আছে? এই যে এগুলো কিন্তু জলবিভাজিকা। দেখো, বিভিন্ন ধারা কিন্তু বয়ে গিয়ে সমস্ত ধারাগুলো কিন্তু একটি মূল নদীর সাথে এসে মিশেছে, এবং সেই নদীটা কিন্তু ভূমির ঢাল অনুসারে ক্রমশ নিচের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে একে আমরা কি বলবো? জলবিভাজিকা। আর ধারণ অববাহিকা কাকে বলবো? যে বিরাট অঞ্চল নিয়ে বা অঞ্চল জুড়ে এই জলরাশিটা প্রবাহিত হয়, তাকে আমরা কি বলবো? ধারণ অববাহিকা। এরপর আমরা স্টুডেন্ট দেখবো নদীর যে উপনদী বা নদীর যে শাখা নদী কাকে বলে সেই সম্পর্কে। দেখো, প্রথমে কিন্তু আমরা দেখবো উপনদী কাকে বলে। উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে, তখন তাকে ওই নদীটির উপনদী বলে। তাহলে কি বললাম আমি? ধরো, কোনো উৎস থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, সেই নদী উৎস থেকে ভূমির ঢাল অনুসারে বয়ে বয়ে এসে অন্য কোনো একটি নদীতে যখন মিশছে, তখন সেই নদীটির উপনদী কিন্তু সেই যেটা উৎস থেকে সৃষ্টি হয়েছিল সেই নদী। যেমন আমাদের গঙ্গা নদী রয়েছে। গঙ্গা নদী গোমুখ থেকে সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার পর বঙ্গোপসাগরতে মিশেছে, কিন্তু এর মাঝে অনেক নদী কিন্তু এসে এই গঙ্গা নদীর সাথে মিশেছে, যেগুলোর উৎস কিন্তু আলাদা। সেগুলো নদীগুলো কি কি? যেমন যমুনা, গোমতী, কোশি, গণ্ডক প্রভৃতি যে নদী, এগুলো হলো কিন্তু গঙ্গার উপনদী। এগুলির মধ্যে তোমরা মনে রাখবে যে গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কিন্তু যমুনা নদী, ঠিক আছে? দেখো, তোমরা ছবিটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। এইটি হলো প্রধান নদী বা গঙ্গা নদী। যখন এই প্রধান নদীতে অন্য উৎস থেকে নদী যখন এসে এই গঙ্গা নদীতে মিলিত হচ্ছে, তখন তাকে আমরা ওই নদীর উপনদী বলছি। তাহলে গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি স্টুডেন্ট? ভেরি গুড, যমুনা নদী। এরপর দেখো, শাখা নদী রয়েছে। মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোনো নদীতে এসে বা অন্য কোনো জলাশয়ে গিয়ে মেশে, তখন তাকে আমরা বলবো কি নদী? শাখা নদী। ভাগীরথী, হুগলি নদী কিন্তু হলো গঙ্গার প্রধান শাখা নদী। দেখো, এইটা হলো প্রধান নদী বা ধরো গঙ্গা নদী। এখান থেকে কিন্তু দেখো নদী এদিকে বেরিয়ে এসছে, তাই তো? শাখার মতো মূল নদী থেকে যে নদী বেরিয়ে গেছে তাকে আমরা কি বলবো? শাখা নদী। তোমরা কিন্তু আরো একটা বিষয়ের মাধ্যমে এই ধারণাটা ক্লিয়ার করতে পারো। কি করে? তোমাদের হাত রয়েছে, এই হাতে যদি আমরা এইভাবে দেখি, তাহলে এটাই হচ্ছে কিন্তু মূল নদী, ঠিক আছে? এই মূল নদীতে দেখো, এই দিক দিয়ে একটা নদী এসছে, এই দিক দিয়ে একটা নদী এসছে, এই দিক দিয়ে একটা নদী এসছে। এই যে চারিদিক দিয়ে নদী এসে মূল নদীতে মিশছে, সেটাকে আমরা কি বলবো? ভেরি গুড, উপনদী। আর শাখা নদী, দেখো হাতে যদি আমি এভাবে উল্টে রাখি, এটা কিন্তু হলো মূল নদী, অর্থাৎ গঙ্গা নদী। এই নদী থেকে যখন বিভিন্ন শাখার মতো নদীগুলো এদিকে একটা, এদিকে বা এদিকে বেরিয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা বলবো কি? শাখা নদী। অর্থাৎ মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে যায়, তাকে আমরা কিন্তু বলবো শাখা নদী। তাহলে গঙ্গা নদীর প্রধান শাখা নদীর নাম কি? গঙ্গা নদীর প্রধান শাখা নদীর নাম হলো কিন্তু ভাগীরথী এবং হুগলি নদী, তাই তো? আশা করি তোমরা উপনদী বা শাখা নদী সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে।
স্টুডেন্ট, এবার আমরা জানবো নদীর উপত্যকা কাকে বলে। দেখো, নদীর একটি নির্দিষ্ট উৎস রয়েছে, অর্থাৎ নদী যেখানে সৃষ্টি হচ্ছে, এবং মোহনা রয়েছে যেখানে নদী এসে শেষ হচ্ছে। এই উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো? নদী উপত্যকা। গঙ্গা নদীও কিন্তু গোমুখ থেকে সৃষ্টি হওয়ার পর যে খাতের মধ্যে প্রবাহিত হয়ে এসে যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে সেই অংশটাকে আমরা কি বলবো? নদী উপত্যকা। এবার আমরা জানবো নদী অববাহিকা কাকে বলে। দেখো, নদী তার উপনদী, শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলা হয়। অর্থাৎ নদীর তো নির্দিষ্ট উৎস এবং মোহনা তো রয়েছে, সাথে সাথে তার নির্দিষ্ট কোনো উপনদী রয়েছে, নির্দিষ্ট শাখা নদীও রয়েছে। এবং এই যে উৎস থেকে শুরু করে শাখা নদী, উপনদী, তারপরে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে নদীটা বিস্তার লাভ করছে বা বয়ে চলছে, সেই সমগ্র অঞ্চলটাকে আমরা কি বলবো? নদী অববাহিকা। আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। আমাদের গঙ্গা নদীর অববাহিকাও রয়েছে, যেখানে সুন্দরবন, সাউথ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলো কিন্তু অবস্থান করছে, তাই তো? দেখো, এই যে একটি নদী, এই যে একটি নদী, নদীর বিভিন্ন শাখা নদী বা অন্যান্য জায়গা থেকে যে নদীগুলো এসে নদীতে মিশেছে সেগুলোকে আমরা কি বলবো? উপনদী। এইটা নিয়ে যে নদীটা সমগ্র অঞ্চল জুড়ে অবস্থান করছে সেই অংশটাকে আমরা কি বলবো? নদী অববাহিকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা জানবো দোয়াব কাকে বলে। দেখো, পাশাপাশি প্রবাহিত দুটো নদীর মধ্যবর্তী স্থানকে কিন্তু বলা হয় দোয়াব। দেখো ছবিতে, এই একটি নদী বয়ে গেছে আর এই একটি নদী কিন্তু বয়ে গেছে, এর মাঝখানে যে অংশটা সেই অংশটাকে আমরা কি বলছি? দোয়াব। পার্সি শব্দ দোয়াব, দো থেকে এসেছে বা দুই, যার অর্থ হচ্ছে কিন্তু জল বা নদী। ভারতের গঙ্গা নদী এবং যমুনা নদী রয়েছে। এই গঙ্গা নদী আর যমুনা নদীর মাঝখানে অংশ কিন্তু দোয়াব অঞ্চল নামে পরিচিত, যেখানে আগ্রা শহর, তারপরে এলাহাবাদ শহর প্রভৃতি শহর কিন্তু গড়ে উঠেছে। তাহলে আমরা কি জানলাম? দোয়াব কাকে বলে। দুটি নদীর মাঝখানের যে অংশটা সেই অংশকে বলা হয় দোয়াব, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখব অন্তর্বাহিনী নদী কাকে বলে এবং আন্তর্জাতিক নদী কাকে বলে। দেখো, অন্তর্বাহিনী যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হচ্ছে এবং সেই দেশেরই মধ্যে কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মিলিত হচ্ছে বা শেষ হচ্ছে, তাকে আমরা বলবো কিন্তু অন্তর্বাহিনী নদী। যেমন আমাদের দেশ ভারতবর্ষ, তাই তো? এই ভারতবর্ষের মধ্যে কোনো নদী যদি এখানে সৃষ্টি হয় এবং সৃষ্টি হয়ে সেই নদী যদি ভারতবর্ষের মধ্যেই শেষ হয়, সেই নদীকে আমরা কি বলবো? অন্তর্বাহিনী নদী। অর্থাৎ নদীটির উৎস এবং মোহনা দুটোই কিন্তু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তাই তো? উদাহরণস্বরূপ বলতে পারি ভারতের লুনি নদী, রাশিয়ার আমুদরিয়া নদী, এগুলি কিন্তু অন্তর্বাহিনী নদীর উদাহরণ। তাহলে তোমরা জানলে যে অন্তর্বাহিনী নদী কাকে বলে। এরপরে আমরা দেখব আন্তর্জাতিক নদী। দেখো, যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রভাবিত হয় এবং প্রভাবিত হয়ে কোনো জলাশয় বা সমুদ্রে এসে মেশে, তাকে আমরা কি বলবো? আন্তর্জাতিক নদী। অর্থাৎ এক কথায় বলতে গেলে একাধিক দেশের মধ্যে কিন্তু প্রভাবিত হচ্ছে আন্তর্জাতিক নদী। দেখো, ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নদী সৃষ্টি হওয়ার পর, এখান থেকে সৃষ্টি হওয়ার পর কিন্তু এখানে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে দিয়ে এসে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রবেশ করে তারপরে কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তাহলে এই নদী কিন্তু একাধিক দেশের মধ্যে, তার যে জলভাগ সে একাধিক দেশের মধ্যে রয়েছে, তাই একে আমি কি বলবো? আন্তর্জাতিক নদী। ভারতের যে গঙ্গা নদী রয়েছে সেই গঙ্গা নদীও কিন্তু একটি আন্তর্জাতিক নদী। কিভাবে? গঙ্গা সৃষ্টি হওয়ার পর কিন্তু শুধু কেবলমাত্র ভারতের মধ্যে অবস্থান করছে তা নয়, বাংলাদেশের মধ্যে প্রবেশ করে কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে, তাই গঙ্গা নদীও কিন্তু আন্তর্জাতিক একটি নদী। তাহলে উদাহরণে কি কি জানলাম আমরা স্টুডেন্ট? যে সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, এছাড়া ইউরোপের রাইন, দানিউব নদী সমস্ত হলো কিন্তু আন্তর্জাতিক নদীর উদাহরণ। তাহলে তোমরা জানলে যে অন্তর্বাহিনী নদী কাকে বলে আর আন্তর্জাতিক নদী কাকে বলে। এরপরে আমরা দেখব নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদী সম্পর্কে। দেখো,
নিত্যবহ অর্থাৎ যে নদী সব সময় বয়ে চলেছে, যে নদীর জল সব সময় বয়ে চলেছে। আর অনিত্যবহ নদী মানে যে নদীতে কিন্তু সব সময় জল থাকে না, অর্থাৎ জলরাশি কিন্তু নদীতে সবসময় বয়ে চলে না, সেটা হচ্ছে অনিত্যবহ নদী। তাহলে প্রথমে আমরা জানবো নিত্যবহ নদী কাকে বলে এবং উদাহরণ সম্পর্কেও কিন্তু জানবো। দেখো, সাধারণত যেসব নদীর উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায়শই কিন্তু বরফ গলা জল এবং বৃষ্টির জল, তাই তো? এই নদীগুলোতে সারা বছর জল থাকে বলে এদের নিত্যবহ নদী বলা হয়। তাহলে নিত্যবহ নদীর যে এত জল আসে কোথা থেকে? বরফ গলা জল বা বৃষ্টির জল। এবং এটি পর্বতের উঁচুতে সৃষ্টি হওয়ার ফলে সেখানে কিন্তু তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, বরফ থাকে, তাই না? তাই সবসময় কিন্তু জলটা প্রবাহমান। যেমন ভারতের একটি নিত্যবহ নদীর উদাহরণ হলো গঙ্গা নদী। গঙ্গা নদী কিন্তু যে জল কোনো সময় একদম থাকে না বা কখনো জল জল বেশি হচ্ছে সেরকম কিন্তু নয়, সারা বছরই কিন্তু জলটি একটি নির্দিষ্ট প্রবাহ পথে বয়ে চলে। আচ্ছা, এটা হলো নিত্যবন নদী। এবারে অনিত্যবন নদী কি? দেখো, মালভূমি বা অন্য কোনো উঁচু জায়গা থেকে সৃষ্টি হয়ে নদীগুলি জলের উৎস সাধারণত বৃষ্টির জল। তাহলে মালভূমিতে সৃষ্টি হওয়ার জন্য শুধুমাত্র এর উৎস কিন্তু বৃষ্টির জল, কেবলমাত্র বৃষ্টির জলের দ্বারাই কিন্তু নদীগুলো পুষ্ট। তাহলে বৃষ্টি কি সবসময় হয় আমাদের এখানে? হয় না। তাহলে নির্দিষ্ট একটা সময় রয়েছে বৃষ্টি হওয়ার। তাহলে এই বর্ষার সময়ে কিন্তু এই নদীগুলোর জল থাকে। তাহলে এই কারণেই শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর কিন্তু নদীগুলোতে জল থাকে না, তাই এদেরকে বলা হয় অনিত্যবহ নদী। উদাহরণ হিসেবে যদি আমি বলি তাহলে বলতে পারি যে অনিত্যবহ নদীর একটি উদাহরণ হলো বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী, যে নদীতে সারা বছর জল থাকেই না, কেবলমাত্র বৃষ্টির সময়ে কিন্তু নদীটি জলে ফুলে ফেঁপে ওঠে। দেখো, এই যে নদীটি তোমরা উপরে ছবি দেখছো, এটা কিন্তু হলো গঙ্গা নদীর, যেটা হচ্ছে নিত্যবহ নদী। সমস্ত সময় কিন্তু জল এরকম ভাবে প্রবাহিত হয়ে চলেছে। আর এটি হলো কিন্তু গন্ধেশ্বরী নদী, যে নদী কেবলমাত্র বর্ষার জলের ফলে ভর্তি হয়ে যায়। আর এই অনিত্যবহ নদীগুলির বৈশিষ্ট্য হলো এই নদীগুলি কিন্তু বেশি গভীর হয় না, ঠিক আছে? নিত্যবহ নদীতে আবার মোহনার কাছে কিন্তু জোয়ার ভাটা লক্ষ্য করা যায়, কিন্তু এই অনিত্যবহ নদীতে কিন্তু জোয়ার ভাটা তেমন লক্ষ্য করা যায় না। কেবলমাত্র বর্ষার জল যখন এই নদীতে পড়ে তখন কিন্তু এই নদীটি ফুলে ফেঁপে ওঠে। আশা করি তোমরা বুঝতে পেরেছো নিত্যবহ নদী আর অনিত্যবহ নদী কাকে বলে, তাই তো? বলতো, এর আগে যেটা আমরা পড়লাম যে আন্তর্জাতিক নদী আর অন্তর্বাহী নদী, একটি অন্তর্বাহী নদীর উদাহরণ দাও ভারতবর্ষে। ভেরি গুড, লুনি নদী, তাই না? আচ্ছা, এবার বলো একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ। অনেক রয়েছে, সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, দানিউব নদী, ভলগা নদী, এগুলো সমস্ত কিন্তু হলো আন্তর্জাতিক নদী। একাধিক দেশের মধ্যে কিন্তু এই নদীগুলো প্রভাবিত হয়েছে। আচ্ছা, এবার বলো একটি অনিত্যবহ নদীর উদাহরণ। ভেরি গুড, একটি অনিত্যবহ নদীর উদাহরণ হলো কিন্তু বাঁকুড়ার গন্ধেশ্বরী। আর নিত্যবহ গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, এগুলো কিন্তু হচ্ছে সবই নিত্যবহ নদী। এবার আমরা দেখব যে নদী কি কি কাজ করে। দেখো, নদীর যে কাজ সেটাকে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? এক নম্বর নদীর ক্ষয় কাজ, দু নম্বর নদীর বহন কাজ, আর তিন নম্বর নদীর সঞ্চয় কাজ। দেখো, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ক্ষয় কাজ, অর্থাৎ নদী যে ক্ষয় করে চলেছে। নদী কাকে ক্ষয় করে চলেছে? ভেরি গুড, নদী তার প্রবাহপথে যে নুড়ি কাকর বালি সেগুলো কিন্তু ক্ষয় করে চলেছে, তাই না? এরপরে নদী কিন্তু সেগুলো বয়ে নিয়ে যাচ্ছে, এই ক্ষয়ের পর নদী কিন্তু সেগুলো বয়ে নিয়ে যাচ্ছে। বওয়ার পর এই নদী কিন্তু আবার সেগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় ফেলছে এবং ফেলে কিন্তু সঞ্চয় কাজ করছে। তাহলে নদীর কাজ কয় প্রকার স্টুডেন্ট? তিন প্রকার। কি কি? নদীর ক্ষয় কাজ, নদীর বহন কাজ, আর নদীর সঞ্চয় কাজ। এই যে তিন প্রকার কাজ আমি বললাম তোমাদের, এই কাজগুলো কিসের উপর নির্ভর করে বলতো? নদীর শক্তির উপর। দেখো, নদীর জলের পরিমাণ, নদীর গতিবেগ, ভূমির ঢাল প্রভৃতি থেকে নদী কিন্তু শক্তি পায়। সেই শক্তি বেড়ে গেলে নদী যেমন ক্ষয় কাজ বেশি করে, আবার বহন কাজ করে। আবার এই নদীর শক্তি যখন পুরোপুরিভাবে কমে যায় তখন কিন্তু নদী সঞ্চয় কাজ করে। নদীর শক্তি বেড়ে যাওয়া আবার নদীর শক্তি যে কমে যাওয়া, এই কথাটা আমি কিভাবে বলছি?
তোমাদের কি মনে আসতে পারে কেন নদী এর শক্তি বেড়ে যাচ্ছে, বলতে পারবে? ভেরি গুড। নদী যেখানে সৃষ্টি হচ্ছে তারপর থেকে কিন্তু সেটি পার্বত্য অঞ্চলে সৃষ্টি হওয়ার পর সেটি কিন্তু ঢালু হয়। আর ঢালু জমিতে যদি আমরা জল ঢালি তাহলে দেখবি খুব তাড়াতাড়ি সেটা কিন্তু নিচের দিকে নেমে যায়, তাই না? ফলে সেখানে কিন্তু নদীর গতিবেগ খুবই বেশি। আবার যেখানে সমতল ভূমি সেখানে কিন্তু জল ঢাললে দেখবি জল খুব ধীর গতিতে এগিয়ে যায়, তাহলে সেখানে কিন্তু নদীর গতিবেগ কমে যাচ্ছে, ফলে নদীর শক্তিও কিন্তু কমে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা যে নদীর তিন প্রকার কাজ পড়লাম, এই তিন প্রকার কাজ সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে রয়েছে নদীর ক্ষয় কাজ। নদী মূলত বয়ে যাওয়া জলধারা, তাই তো? নদীও তার জলস্রোতের ধাক্কায়, তাহলে নদী কি করছে, তার জলস্রোতের ধাক্কায় মাটি, বালি, ছোট বড় নুড়ি কাঁকড় ইত্যাদি বা বড় বড় পাথর কিন্তু চূর্ণ করে নদী এগিয়ে চলছে, আর এটিকে নদীর ক্ষয় কাজ বলা হয়। দেখো, যেখানে নদীর সৃষ্টি হচ্ছে সেখান থেকে যদি নদী নিচের দিকে নামে তাহলে ঢালু জমিতে কিন্তু নামছে, ফলে এখান থেকে যদি যখন নদী নামছে তখন তার শক্তিও কিন্তু অনেকটা বেশি। এই শক্তির সামনে যখন কোনো নুড়ি কাকড় বা বড় পাথর পড়বে, সেই পাথর কিন্তু ভেঙে নিয়ে নদী এগিয়ে চলবে, আর একেই কিন্তু বলা হচ্ছে নদীর ক্ষয় কাজ। দেখো, এই যে পার্বত্য অঞ্চলে নদীর সৃষ্টি হওয়ার পর এই নুড়ি পাথর বালি কিন্তু ভেঙে নিয়ে নদী এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় আসবো নদীর বহন কাজ। এই যে নদী তার ক্ষয় কাজে নুড়ি কাকড় বালি বা বড় বড় পাথর ভেঙে ফেললো, এই যে ভাঙা অংশগুলো বা টুকরো অংশগুলো কিন্তু নদীর স্রোতের মাধ্যমে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে বয়ে নিয়ে আসে, একে কি বলা হয়, নদীর বহন কাজ। দেখো, এই যে পার্বত্য অঞ্চলে যে নুড়ি কাকড় বালিগুলো ভাঙলো সেটা কিন্তু এই নদী তার স্রোতের মাধ্যমে কিন্তু নিচের দিকে বয়ে নিয়ে আসে, বয়ে নিয়ে আসাটাই কিন্তু হচ্ছে বহন কাজ, তাই তো? আর 3 নম্বরে রয়েছে দেখো নদীর সঞ্চয় কাজ। সঞ্চয় কাজটা কি? কোথাও নদী যখন তার স্রোত হারিয়ে ফেলে সেই সব পদার্থগুলো, কোন সব পদার্থগুলো, এই যে নুড়ি কাঁকড় বালি বা বড় বড় পাথর যে ভেঙে নিয়ে আসলো চূর্ণ করে যে নদী তার বহন কাজের মাধ্যমে নিয়ে আসলো, সেই যে অংশগুলো পদার্থগুলো কিন্তু নদীর স্রোত কমে যাওয়ার ফলে সেগুলো কিন্তু ধীরে ধীরে নদীর তলদেশে জমা হতে থাকে এবং নদীর পাশে বা নদীর মধ্যে জমা হতে থাকে। এই জমা হওয়াটাকেই কিন্তু আমরা বলছি সঞ্চয় কাজ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নদীর ক্ষয় কাজ কাকে বলে, বহন কাজ কাকে বলে, আবার নদীর সঞ্চয় কাজও কাকে বলে, তাই তো? দেখো, নদী এই যে নদী তার নুড়ি কাকর বালি বয়ে নিয়ে আসছে, বয়ে নিয়ে এসে এখানে নদী কিন্তু ছোট ছোট দেখো দ্বীপ সৃষ্টি করেছে। এই যে নুড়ি কাকর বালি পলি এইগুলো কিন্তু জমে জমেই এই দ্বীপগুলো সৃষ্টি হয়েছে। আশা করি তোমরা নদীর কাজ সম্পর্কে বুঝতে পেরেছো। এই যে নদীর কাজ, এই নদীর কাজগুলো কিন্তু বিভিন্ন প্রবাহে বিভিন্ন রকম, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব অবশ্যই। তার আগে আমরা এই যে নদীর কাজগুলোকে কিন্তু আমরা আমাদের মানুষের জীবন যে সঙ্গে যে মিল, সেই মিলের সাথেও কিন্তু আলোচনা করতে পারি। কিভাবে, চলো সেটাও একটু আমরা দেখে নিই। মানুষের জীবনের সঙ্গে নদীর কি মিল রয়েছে? দেখো, নদীর যে প্রবাহপথ, আমি একটু আগেই বললাম তোমাদের যে প্রবাহপথকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়: উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ আর নিম্ন প্রবাহ। নদী উচ্চ প্রবাহ অর্থাৎ যেখানে নদীর সৃষ্টি হয় এবং ক্ষয় কাজ করে। মধ্য প্রবাহ কোনটা, নদী যে বহন কাজ করে সে মাঝখানের অংশটাকে বলা হয় মধ্য প্রবাহ। আর নিম্ন প্রবাহ কি, যেখানে নদী তার গতি হারিয়ে ফেলে এই নুড়ি কাকর বালিগুলো জমা হচ্ছে, নদী তার গতি হারিয়ে ফেলে কোনো একটি সাগর, মহাসাগর বা কোনো জলাশয় বা হ্রদে এসে মিশছে, সেটাকে আমরা কি বলবো, নিম্ন প্রবাহ। তাহলে মানুষের জীবনের সাথে এই মিল কি রয়েছে? দেখো, মানুষের যেমন জন্ম হয়, নদীরও কিন্তু তেমনি একটি উৎস আছে, তাই তো? আর উৎসের কাছাকাছি নদী কিন্তু প্রচন্ড গতিতে, দুরন্ত গতিতে কিন্তু বয়ে চলে। নদী পার্বত্য অঞ্চলের সৃষ্টি হয়, আর পার্বত্য অঞ্চলের জমি কেমন, ঢালু। তাহলে ঢালু জমি বেয়ে নদী কিন্তু খুব জোরে বয়ে আসে, ঠিক তোমাদের মতো। তোমরা এখন ছোট রয়েছো, তোমাদের কিন্তু অনেকটাই গতি রয়েছে, আসলে তোমরা অনেকটাই কিন্তু ছটপট করো বা তোমরা অনেকটাই কিন্তু চঞ্চল। নদী কিন্তু সৃষ্টি হওয়ার পর থেকে ঠিক এরকমই তোমাদের মতোই আচরণ করে। এরপরে দেখো রয়েছে, তাহলে তোমাদের যে এই যে আচরণ করে নদীর যে উচ্চ প্রবাহ, সেই অংশটাকে আমরা কি বলবো, নদীর যৌবন কাল, ঠিক আছে? এরপরে রয়েছে নদীর মধ্য প্রবাহ। ভূমির ঢাল যখন কমে যাচ্ছে তখন নদীর শক্তিও দিনের পর দিন কমে যাচ্ছে, নদীর গতিও কমতে শুরু করে। নদী তখন একজন পরিণত মানুষের মতো ধীরে ধীরে কাজ করে, তোমাদের বাবাদের মতো, বাবা কাকাদের মতো।
নদী অর্থাৎ যখন তাদের বয়সটা একটু বেড়ে যাচ্ছে তারা কিন্তু ধীরে ধীরে পরিণত হচ্ছে, তাই না? তারা তাদের যে ব্যবহার, তাদের কিন্তু সংযম থাকছে। এই যে প্রবাহ পথটাকে, এই মধ্য প্রবাহ পথটাকে কিন্তু আমরা পরিণত যে জীবন মানুষের, সেই পরিণত জীবনের সাথে তুলনা করতে পারি। তাহলে প্রথমে আমরা কি দেখলাম, যে যৌবনের সাথে অর্থাৎ তোমাদের সাথে তুলনা করলাম উচ্চ প্রবাহ, তারপর তোমার বাবা বা কাকা তুলনা করলাম মধ্য প্রবাহ, পরিণত বয়স। এর পরে রয়েছে কিন্তু নিম্ন প্রবাহ। শেষ পর্যায়ে নদী কিন্তু যখন সাগর এবং অন্য কোথাও জলাশয়ের কাছাকাছি চলে আসে, ভূমির ঢাল একেবারেই কিন্তু কমে যায়, অর্থাৎ সমতল ভূমি, সেখানে ভূমির ঢাল একদম কম, নদীর শক্তি প্রায় ফুরিয়ে যায়। তখন নদী কিন্তু বৃদ্ধ মানুষের মতোই কাজ করে, তার কোনো ক্ষমতা থাকে না, তাই না? বৃদ্ধ তোমার দাদু বা তোমার ঠাকুমা, তোমাদের কিন্তু দাদু ঠাকুমার তেমন কাজ করার শক্তি নেই, তাই না? নদীর নিম্ন প্রবাহ ঠিক কিন্তু এরকম। তার যৌবনকাল, তার পরিণতকাল কাটিয়ে আসার পর নদী কিন্তু যেখানে সে মিলিত হচ্ছে সেখানে কিন্তু সে স্রোতটাকে হারিয়ে ফেলছে, তার গতিটাকে সে হারিয়ে ফেলছে। ফলে তার যে কাজ করার ক্ষমতা, এই যে নুড়ি কাকড় বালি যে বয়ে নিয়ে আসার ক্ষমতা, সে ক্ষমতা কিন্তু সে হারিয়ে ফেলছে। এই নুড়ি কাকড়গুলো কিন্তু ধীরে ধীরে সেখানে জমা হয়ে যাচ্ছে। তাহলে আমি বার্ধক্যকে কার সাথে তুলনা করলাম? নিম্ন প্রবাহের সময়। তোমার যৌবনের সময় যে নদীটাকে আমি এ, তুলনা করলাম, সেটা কোন প্রবাহ? উচ্চ প্রবাহ। তাহলে মানুষের জীবনের সাথেও কিন্তু নদীর একটি সম্পর্ক রয়েছে, তাই তো? সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমাদের পরবর্তী ক্লাসে আমি নদীর যে প্রবাহ পথ রয়েছে, উচ্চ প্রবাহ বা নিম্ন প্রবাহ বা মধ্য প্রবাহ রয়েছে, সেই প্রবাহ পথে নদী কি কি কাজ করে বা কি ভূমিরূপ তৈরি করে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে যেটুকু ক্লাস আমরা করলাম, সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি। চলো সেগুলো একটু আমরা দেখে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন দেখো, নদীর উৎস কাকে বলে? বলো, তোমরাই বলো। ভেরি গুড। নদী যেখানে সৃষ্টি হয় তাকেই নদীর উৎস বলে, তাই তো? আচ্ছা, বলো তো, দোআব কথার অর্থ কি? ভেরি গুড। দুটি নদীর মধ্যবর্তী যে অংশ তাকে আমরা কি বলবো? দোয়াব। তাহলে গঙ্গা নদী এবং যমুনা নদীর যে মাঝখানে অংশ রয়েছে, সেই অংশে দুটি বিখ্যাত শহর কিন্তু গড়ে উঠেছে। কোন দুটি শহর বলো তো? যমুনা আর গঙ্গা নদী। ভেরি গুড। আগ্রা শহর কিন্তু এরকম যমুনা আর গঙ্গা নদীর মধ্যবর্তী অংশে গড়ে উঠেছে, তাই তো? 3 নম্বর দেখো, কোথা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, অর্থাৎ গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? ভেরি গুড, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, তাই তো? আচ্ছা, নাম্বার 4 দেখো, গঙ্গা নদীর মোহনা কোথায়, অর্থাৎ গঙ্গা নদী কোথায় এসে মিলিত হয়েছে? ভেরি গুড, বঙ্গোপসাগরে এসে কিন্তু গঙ্গা নদী মিলিত হয়েছে। এরপরে রয়েছে দেখো, গঙ্গার প্রধান দুটি শাখা নদীর নাম কি? ভাগীরথী এবং হুগলি, তাই তো? আচ্ছা বলো তো, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? মনে আছে তোমাদের? ভেরি গুড, যমুনা নদী হলো গঙ্গার প্রধান উপনদী। আচ্ছা, এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীকে কি বলা হয়? একাধিক দেশের মধ্যে কিন্তু, অর্থাৎ একটা দেশে নয়, অনেকগুলো দেশের মধ্যে দিয়েই কিন্তু এই নদীটি প্রভাবিত হয়েছে, তাকে আমরা কি নদী বলবো? ভেরি গুড, তাকে আমরা বলবো আন্তর্জাতিক নদী, তাই তো? আর যে নদী একটি দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই যদি তার সমাপ্তি বা পতিত হয়, তাকে আমরা কি কি নদী বলবো? অন্তর্বাহিনী নদী। আচ্ছা, ভারতের একটু অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও। ভেরি গুড, লুনি নদী হলো ভারতের একটি অন্তর্বাহিনী নদী, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো 7 নম্বর, নিত্যবহ নদী কাদের বলে? ভেরি গুড, যে নদীতে সারা বছর জল থাকে এবং যে নদীগুলির উৎস হচ্ছে বরফ গলা জল, অর্থাৎ সারা বছরই কিন্তু যে নদীতে জল থাকে তাকে আমরা কি বলবো? নিত্যবহ নদী। উদাহরণ কি? উদাহরণ কিন্তু হলো গঙ্গা নদী। আর অনিত্যবহ নদী কাকে বলবো? যে নদীর জলের উৎস হচ্ছে বৃষ্টির জল, অর্থাৎ কোনো মালভূমি বা পাহাড়ি অঞ্চল থেকে সৃষ্টি হওয়ার পর নদীতে কেবলমাত্র বর্ষার সময় জলটা থাকে, তাকে আমরা কি বলবো? অনিত্যবহ নদী। উদাহরণ কি?
বাঁকুড়ার ঘন্টেশ্বরী, ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে বলো নদীর কাজগুলো কি কি, অর্থাৎ নদীতে কি কি কাজ করে? তিন প্রকার কাজ করে, কি কি? ক্ষয় কাজ, বহন কাজ, আর সঞ্চয় কাজ, তাই তো? আচ্ছা, উপনদী কাকে বলে? উৎস থেকে নদীর সৃষ্টি হওয়ার পর যখন সেই নদী অন্য কোনো নদীতে এসে মেশে, তখন সেই নদীটির উপনদী বলা হয়, তাই তো? যেমন গঙ্গা নদীর উপনদী কি? যমুনা নদী, ভেরি গুড। একটি নিত্যব নদীর উদাহরণ দাও। গঙ্গা নদী। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করলাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য সবই গুরুত্বপূর্ণ। পারলে তোমরা কিন্তু এগুলো খাতাতেও নোট ডাউন করে নিতে পারো। তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি নদীর যে প্রবাহ পথে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় এবং আমাদের জীবনে নদীর কি প্রভাব রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।